নমস্কার। বাঙালির কার্যত এখন একটা জাতীয় বিপর্যয় চলছে, এসআইআর বলুন, বাঙালি বিতাড়ন বলুন। তো তার মধ্যেই এসে গেছে বইমেলা, বাঙালির সবথেকে বড় সাংস্কৃতিক মহোৎসব। তো আজকের বিষয় হচ্ছে এই আবহে এই সাংস্কৃতিক মহোৎসব কেমন চলছে। তা রোজই যাচ্ছে, আমাদের স্টল আছে আপনারা জানেন। তো গতকালও গিয়েছিলাম, সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের দিন। তো গতকাল মোটামুটিভাবে যা দেখলাম যে রোববারের বাজারে কলকাতা বইমেলা একদম তারকা খচিত। তবে তার সঙ্গে এটাও দেখলাম যে তারকাদের কিন্তু খুব কঠিন জীবন। একবার অনির্বাণ ভট্টাচার্যকে এক পলক দেখলাম, বললে বিশ্বাস করবেন না, দুজন নিরাপত্তা রক্ষী সামনে পি করে বাঁশি বাজিয়ে তাকে পিছন পিছন নিয়ে যাচ্ছেন, যেন কেউ ধাক্কা না মেরে দেয় বা কোথাও ধাক্কা না খেয়ে যান। তো দেখে আমি তো সিঙ্গুরের ছেলে, গ্রামের ছেলে, আমার অবিকল শৈশবের স্মৃতি মনে পড়লো। রাখাল বালকদের অবিকল ওইভাবে দেখতাম যে গরু পিছনে নিয়ে সামনে বাঁশি বাজাতে বাজাতে চলেছে, ভিড়ভাড়টা যেন গরু কাউকে ধাক্কা না মেরে দেয়। তো তাদের বাঁশিগুলো অবশ্য একটু অন্যরকম হতো, এখানে আলাদা। তো গরুরা ব্যাপারটা উপভোগ করতো কিনা আমি জানি না, অনির্বাণ ভট্টাচার্য উপভোগ করেছেন বলে আমার মনে হয় না, কিন্তু তারকাদের খুব কঠিন জীবন। তো এইটা এক পলক দেখলাম। দেখতে দেখতেই আমাদের স্টল আছে, আগেই বললাম যে 5, 6, 7 567 নম্বর স্টল, অনেকেই এসেছেন, তাদেরকে ধন্যবাদ। তো সে কথায় পরে আসছি। কিন্তু সেই স্টলের সামনে দেখলাম একটা বিরাট বড় এসইউভি গাড়ি, সেটা আবার মার্সিডিজের। তো কলকাতা বইমেলায় এত ধুলোভর্তি বইমেলায় এইরকম একটা দামি গাড়ি কি করছে, আমি খুব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম। বেশ কয়েকজন সিকিউরিটি নিরাপত্তা রক্ষী আবার ঘিরে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে গাড়িটা কি করছে। তো একজন খুব রেলা নিয়ে আমাকে বললেন যে গাড়িটা ব্যাক করছে। তো আমার বলতে ইচ্ছে হলো, যা গাড়ি ব্যাক করছে তো আমি দেখতেই পেলাম, কিন্তু গাড়িটা কার আর ভিতরে কে। তো যাই হোক, তিনি বললেন ভিতরে কে আছে বাপু বলতে পারবো না, আপনি গিয়ে দেখে নিন। তো সামনে গিয়ে দেখি মাধবী মুখোপাধ্যায় স্বয়ং বসে আছেন। তো চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হলো। তো তার বেশি আর কিছু হয়নি, কারণ এর মধ্যেই শুনতে পেলাম যে অনুপম রায়, বিখ্যাত গায়ক অনুপম রায় কোথাও বইমেলার কোনো একটা জায়গায় রীতিমতো অটো টিউন, এই জিনিসগুলোর আজকাল চল হয়েছে, অটো টিউন আর ডিলে দিয়ে গান করছেন। তো তার আগেই বেগম আক্তারের গান শুনছিলাম, গানের ঈশ্বরী, তার অটো টিউনের বালাই নেই, কিন্তু এখন অটো টিউন ছাড়া কেউ গাইতে পারেন না। তো যাই হোক, অনুপম রায় গান ধরেছেন কোথাও, সারা মেলা জুড়ে শোনা যাচ্ছে। তো সেসব কঠিন কঠিন গান, যদি কেড়ে নিতে বলো, কবিতা ঠাসা খাতা যদি কেড়ে নিতে বলে। তো এই গানটা নিয়ে আমার অনেক দিন থেকেই প্রশ্ন ছিল যে খামোখা কবিদের থেকে কবিতা ঠাসা খাতা কে কেড়ে নিতে বলবে, কবির তো আর কোনো অভাব নেই পশ্চিমবঙ্গে। তো একবার যদি কেড়ে নেয়, কবিদের তো চেনেন না, তারা এসে কিন্তু কবিতা ধরবে। তো যাই হোক, এই প্রশ্নটা আমার ছিল গানের লিরিকটা নিয়ে, কিন্তু কখনো দেখা হয়নি ওনার সঙ্গে বলে প্রশ্নটা করা হয়নি, যদি কখনো সাক্ষাৎ হয় করব। তাই এই সব চলছে গোটা বইমেলা জুড়ে, শুনতে পেলাম, দেখতে পেলাম। তো মোৎসব হলে এসব হবেই, এসব খুব অস্বাভাবিক ব্যাপার না, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কথা হলো, যেটা বলে শুরু করেছিলাম, যে একটা সর্বব্যাপী দুর্যোগ চলছে গোটা বাংলা জুড়ে। তো বহু লোককে ডাকা হচ্ছে। এই কয়েকদিন আগেই আমার একজন বন্ধু বললেন, গতকালই বললেন, যে তার হাউসিং শুদ্ধ, এই কলকাতা শহরে হাউসিং শুদ্ধ প্রচুর লোককে শুনানিতে ডাকা হয়েছে, তাদের ওই নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি। তো বইমেলা চলতে চলতেই খবর এলো যে বর্ধমানে এই নিয়ে একটা পথ অবরোধ চলছে, রেল অবরোধ হয়েছে। তো এছাড়াও বাঙালি বিতাড়ন তো চলছেই। এখন ওই সোনালী বিবিটা ফেরত এসছেন, সুইটি বিবি আসেননি, আরও 8-10 জনকে পাঠানো হয়েছে ঠেলে বাংলাদেশে, কেউ এখনো ফেরত আসেননি। তো দুর্যোগ একটা চলছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই আবহে বইমেলাটা কীভাবে চলছে, তো লোকজন আসছেন আমাদের স্টলে, অনেকে এসেছেন, অনেকের সঙ্গে কথা হয়েছে। এবং দুটো কথার পরে 3 নম্বর কথাটা হচ্ছে এসআইআর। তো কেউ কেউ এসআইআর নিয়ে বললেন, কেউ কেউ বাঙালি তাড়ানো নিয়ে বললেন, কেউ কেউ বললেন হিন্দুত্বের আগ্রাসন প্রচণ্ড বেড়ে গেছে, কি করা যায় জানি না। কেউ কেউ আবার আমাদের ধন্যবাদ দিয়ে গেলেন আপনারা এই সমস্ত কথাবার্তা বলছি বলে। কেউ কেউ অনুযোগ করলেন যে তৃণমূলের বিপক্ষে কিন্তু আমি খুবই কম কথা বলি, আমরা খুবই কম কথা বলি, সে নিয়ে কিছু কথাবার্তা হলো। যাই হোক, ওনারা অনেক কিছু বলে গেলেন। তো কথা হলো যে একটা মেলা চলছে, যেটা প্রথমেই বললাম যে বাঙালির জীবনের নাকি সব থেকে বড় সাংস্কৃতিক মহোৎসব। তো এই যে এত বড় একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে, মোচ্চপ টোচ্চপ তো হবেই, তারকারা আসবেন, তারা ঘিরে মবড হয়ে যাবেন, অনেক কিছু হবে, সেসব তো হবেই। কিন্তু এই যে জাতীয় একটা বিপর্যয় চলছে, তার তো একটা ছাপ থাকবে।
কথা হলো যে লোকজন কিন্তু প্রচণ্ড উদ্বিগ্ন, কিন্তু এই পুরো কর্মকাণ্ডে সেরকম কিছু ছাপ নজরে পড়লো না। অনেক কিছু শুনলাম বুদ্ধিজীবীদের মুখ থেকে, কঠিন কঠিন নাটকের আলোচনা শুনলাম, দুরূহতম কবিতার কথা শুনলাম, শব্দ প্রয়োগ তার প্রকরণ ইত্যাদির কথা শুনলাম, নতুন কি গদ্য ভাষা আসছে পৃথিবীতে শুনলাম, তার বেশ অনেক কিছু কথা খাজা, অনেক কিছু কথা মূল্যবান, সেটা কথা না। কিন্তু এই যে উদ্বিগ্ন হয়ে আসছেন লোকজন, উদ্বিগ্ন হয়ে আসছেন, তার কোনো ছাপ কিন্তু বুদ্ধিজীবিত্বের মধ্যে, উৎসবের মধ্যে কোথাও নেই। ঠিক দেখে শুনে মনে হচ্ছে এগুলো ঘটছে বটে, মানে এসআইআর হচ্ছে, বাঙালি তাড়ানো হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে একটা বাঙালি বিতাড়ন মহোৎসবও হচ্ছে ঠিকই, কিন্তু এই যে এসআইআর বলুন, এই যে হিন্দুত্ব, এগুলো যেন অন্য কোথাও হচ্ছে, অন্য কোনো দেশে, অন্য কোনো স্থানে, অন্য কোনো কালে হচ্ছে, অন্য কোনো দেশকালে। তো আমার মনে পড়লো রেমার্কের একটা উপন্যাস পড়েছিলাম, তো এইটা আমি ফেসবুকে লিখেওছিলাম, মোটামুটি এই যা বলছি সেই কথাগুলোই লিখেছিলাম ফেসবুকে। তো উপন্যাসটার নাম একজন বন্ধু ধরিয়ে দিয়েছেন, ফ্লটসাম। তো উপন্যাসে কি পড়েছিলাম যে ভিয়েনা শহরে একজন উদ্বাস্তু, 1930-এর দশকের কথা, ভিয়েনা শহরে একজন উদ্বাস্তু, জার্মান উদ্বাস্তু এসেছেন। জার্মানরা তো অনেককে তাড়িয়ে দিয়েছে, সেই সময় নাৎসিদের উত্থান হচ্ছে সবাই জানেন। তো সে কপর্দক শূন্য হয়ে, সমস্ত কিছু শূন্য হয়ে, সহায় সম্বলহীন হয়ে হেঁটে যাচ্ছে ভিয়েনার রাস্তা দিয়ে, দেখছে রাস্তা দিয়ে চলছে ট্রাম, উৎসব মুখর যেন একটা দিন, ট্রাম চলছে, সেখানে লোকজন কর্মব্যস্ত, তাদের কারো কোনো হেলদোল নেই, কোথাও কিছু একটা ঘটে যাচ্ছে বলে। দেখছেন ক্যাফেতে তরুণ তরুণীরা প্রেম করছে, দেখছেন আভাগার সাহিত্য নিয়ে ধূম্র উদ্গীরণ করে চলেছে তরুণ লেখক, কবি, সাহিত্যিকরা, সমস্ত কিছু হয়ে চলেছে। আর এই যে দেশ ছাড়া হয়ে আসছে মানুষ, সারা ইউরোপ একটা দুর্যোগের সামনে, এটা যেন অন্য কোনো গ্রহে, অন্য কোনো জায়গায় হচ্ছে, এরকম একটা হাবভাব। তো সেইটা ছিল 1930-এর দশকের কথা, 100 বছর হতে চললো, কিন্তু মনে হলো ঠিক যেন অবিকল তার একটা প্রতিচ্ছবি, তার অবিকল একটা প্রতিচ্ছবি দেখছি কলকাতা বইমেলায়। তো যাই হোক, এইটা তো আমি দেখলাম। তো এর মধ্যে আমরা আমাদের যা করণীয়, আমাদের যা কর্তব্য, সেসব করেই চলেছি। তো অনেকে এসেছিলেন, আগেই বললাম যে অনেকে এসেছিলেন, তো আমাদের খুপড়ি স্টলে ভিড় হয়ে যাচ্ছে, সবাইকে সমস্ত কিছু দেখানোও যাচ্ছে না ভালো করে, কথা বলা তো যাচ্ছেই না। তো সেই জন্য এই ভিডিওটা আলাদা করে করছি, কথা যাদের সঙ্গে বলতে পারিনি ভালো করে তাদের কাছে ক্ষমা প্রার্থী। অনেকেই বলেছেন দেখা হয়ে খুব ভালো লেগেছে, যাদের সঙ্গে কথা হয়েছে তাদের তো ধন্যবাদ জানাই, যারা এখনও আসেননি অতি অবশ্যই আসবেন। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকেই আসছেন আমাদের স্টলে, কথাবার্তা হচ্ছে না, ভালো করে দেখানো যাচ্ছে না। ওই 100 স্কোয়ার ফিটের খুপড়ি স্টল, দুখানা বললাম যে কাউন্টার খুলতে হয়েছে, ভিতরে শুধু হচ্ছে না, বাইরেও একটা কাউন্টার খুলতে হচ্ছে, নাহলে সামলানো যাচ্ছে না। তো যারা আসছেন তাদেরকে ঠিক আমরা কি করি, এই পরিচিতিটা আমি আলাদা করে দিয়ে উঠতে পারছি না। তো সেই জন্যে এইখানেই একটু আলাদা করে পরিচিতি দিয়ে রাখি যে আমরা একটা প্রকাশনা কেন খুলেছি এবং প্রকাশনা থেকে আমরা কি বার করি। তো প্রকাশনা যে আমরা খুলেছি তার সঙ্গে এই চ্যানেল খোলার খুব একটা তফাৎ নেই। আমাদের নিজেদের কথা বলতে পারবো, খুব কংক্রিট কিছু না, আমাদের মধ্যে ভিন্ন মত আছে, বিভিন্ন রকম মত আছে। নিজেদের কথাগুলো যাতে তুলে ধরা যায়, ব্যতিক্রমী কথাগুলো যাতে তুলে ধরা যায়, সবই এক সুরে বলতে হবে এমন না, কিন্তু বিভিন্ন সুর যেন ফুটে ওঠে, যেগুলো বাজারি পত্রিকা আমরা তখন বলতাম, এখন বলি গদি মিডিয়া, তারা যে রিয়েলিটিকে, তারা যে বাস্তবতাকে তুলে ধরে তার থেকে যেন আলাদা হয়, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। তো আমরা শুরু করেছিলাম ব্যতিক্রমী কিছু ফিকশান লেখা দিয়ে, গল্প, উপন্যাস, এই সমস্ত জিনিস দিয়ে, যেগুলো অন্য ঘরানার হবে, অন্যরকম কথা হবে, খুব আঁতেল নয়, কিন্তু আবার একদম জলবত্তর অলঙ্গ নয়, কিন্তু সেখানে শিল্পের ছোঁয়া থাকবে এবং বাস্তবতারও ছোঁয়া থাকবে। তো বাস্তবতা নিয়ে অনেক কথা বলা যায়, এখন ম্যাজিক রিয়েলিজম ইত্যাদি চলে এসেছে, কিন্তু অত জটিলতায় ঢুকবো না, আমি লেখকদের নামও বলবো না। কিন্তু যারা অন্যরকম গদ্য ভাষা পড়তে ভালোবাসেন, অন্যরকম ঘরানার গদ্য পড়তে ভালোবাসেন, গল্প হোক, উপন্যাস হোক, তারা অবশ্যই নেড়ে ছেড়ে দেখবেন, ওখানে চাইলে লোকজন দেখিয়েও দেবে। আমরা এইটা শুরু করেছিলাম একদম প্রাথমিকভাবে, এটা দিয়ে আমাদের চলার শুরু, ফলে দেখতে চাইলে অবশ্যই দেখতে পাবেন, আলাদা করে লেখকদের নাম বলবো না। আরেকটা জিনিস নিয়ে আমরা শুরু করেছিলাম, সেটা হচ্ছে LGBTQ। যখন ব্যাপারটা ততটা ইনথিং ছিল না, তখন আমরা LGBTQ সম্প্রদায়ের লোকজনের লেখা, তাদেরকে নিয়ে লেখা, তাদের নিজেদের লেখা, অনেকে ছদ্মনামে লিখতেন, অনেকে যারা বলি ক্লোজেট থেকে বেরিয়ে আসছেন, তাদের লেখা প্রকাশ করতাম। তো সেগুলো এখনও আছে, কিছু আউট অফ প্রিন্ট হয়ে গেছে, এখনও চেপে চলেছি আমরা, সেগুলো আলাদা করে আবার লেখকদের নাম বলবো না, নেড়ে ছেড়ে দেখতে পারেন। 3 হচ্ছে যে বাংলাদেশে আপনারা জানেন যে গত 1.5 বছর ধরে অনেক কিছু হচ্ছে।
বহু কিছু ঘটে চলেছে, তথাকথিত জুলাই বিপ্লব ইত্যাদি। তো যখন সেটা নিয়ে সকলে আবেগে ভাসছেন, তখন কিন্তু আমরা একটু অন্য সুরে সতর্কভাবে কথাবার্তা বলছিলাম এবং পুঙ্খানুপুঙ্খ ঘটনা কী কী ঘটছে তার বিবরণ রেখেছিলাম। তো সেই নিয়ে আমাদের দুটো বই গত বছর বেরিয়েছিল, একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ, একটা ঠিক কী কী ঘটছে দলিলপত্র দিয়ে, এবং অন্যটা হচ্ছে ব্যক্তিগত একজনের অভিজ্ঞতা। তো এই দুটো বইও পাওয়া যাচ্ছে, বাংলাদেশ নিয়ে যারা আগ্রহী তারা দেখতে পারেন। 3 নম্বর আমাদের যেটা অভিজ্ঞান, সেটা হলো ব্যঙ্গাত্মক লেখা। তো অনেকেই এসে বলে গেছেন যে আপনি বলেন তাতে অনেক সময় হাসি পায়। তো এইটা হচ্ছে আমাদের লেখার একটা ঘরানা, এটা শুধু মুখে বলা নয়, লেখা দিয়েও প্রকাশিত হয়। তো অনেকগুলো আমাদের ব্যঙ্গাত্মক ঘরানার বই বেরিয়েছিল, তার মধ্যে হাম্বা বলে একটা বই বেশ জনপ্রিয় হয়েছিল, কিন্তু সেটা এখন আর নেই, আউট অফ প্রিন্ট। ছাপার চেষ্টা হচ্ছে, এলে দেখতে পাবেন। কিন্তু এই মুহূর্তে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে উনিজি কথামৃত। সেটা গতকাল এসছে মেলায়, খুব হই হই করে বিক্রি হচ্ছে, যদি কেউ আসেন নেড়ে ছেড়ে দেখতে পারেন। ছবি ছাপ্পা দিয়ে একদম এই মুহূর্তে আমাদের উনিজি, অর্থাৎ কিনা তিনিজি, যিনি দিল্লিতে বসে আছেন, তার স্তব স্তোত্র গাথা হওয়া দরকার, কথামৃতও থাকা দরকার মনে করেছি, তাই ওটা ছেপেছি। তো এটা গেল 4 নম্বর। 5 হচ্ছে কবিতা। কবিতাও আমরা ছেপেছি, অন্য ভাষার কবিতা, ভাষা মানে বাংলা ভাষারই, কিন্তু অন্য স্বরের কবিতা। তো কবিতা নিয়ে লেখা আমাদের জয় গোস্বামীর বইও বেরিয়েছে, আমাদের শঙ্খ ঘোষকে নিয়ে একটা বই বেরিয়েছে। এছাড়াও 90-এর দশকের যে কবিরা আছেন ব্যতিক্রমী স্বরের, তাদের নিয়ে একটা আস্ত সিরিজ বেরিয়েছিল, চটি সিরিজ, সেটাও নেড়ে ছেড়ে দেখতে পারেন। আর অনেকগুলো কবিতার বই আছে, আবারও আলাদা করে নাম বলবো না। তো 6 হচ্ছে আমরা নতুন একটা জিনিস শুরু করেছিলাম, সেটা হচ্ছে ছোটদের বই। তো এটা বিগত কয়েক বছরই শুরু হয়েছে। তো এইটারও বেশ কয়েকটা বই বেশ সাড়া ফেলেছে। আপনারা যদি ছোটদের বই দেখতে চান, ওখানে চাইবেন, লোকজন দেখিয়ে নেবে। এবং 7 সবার শেষে আসে, যেটা দিয়ে শুরু করেছিলাম, সেটা হলো রাজনীতি। তো রাজনীতি এবং সমসময়, তো এইগুলোর মধ্যে এইটা হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়, প্রকৃত অভিজ্ঞান যাকে বলা হয়, যা দিয়ে আমাদেরকে চেনা যায়। রাজনীতি এবং সমসময় আমাদের সমস্ত লেখাতেই ছড়িয়ে আছে, ঘুরে ফিরে আছে। যখন ফিকশনের কথা বলছিলাম, গতকালই আমাদের অমর মিত্রের একটা বই প্রকাশিত হয়েছে, সেখানে এই যে এসআইআর আতঙ্কের কথা আছে, সেটা ফিকশনে আছে। আমি একটা বই লিখেছিলাম 2 বছর আগে, সেটার নাম হচ্ছে নুনু যখন শনাক্তকরণের চিহ্ন, অর্থাৎ কিনা লিঙ্গ দিয়েই কী করে মানুষকে চিনে ফেলা যাচ্ছে এখন, এবং সেটাই কীরকম একটা চালু ঘটনা হয়ে যাচ্ছে। গতকালই সন্তু পান একটা ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ এসছে, তো সে নিয়ে আলাদা একটা অনুষ্ঠান করতে হবে, কালকে হয়তো করব। কিন্তু কথা হচ্ছে যে এইটা নিয়ে আমাদের একটা ফিকশন ছিল, তো সেটা আপনি নেড়ে ছেড়ে দেখতে পারেন। আরও অনেকগুলো আছে, সব কটার নাম বলবো না। কাউকে দেখাতে চাইলে সমসময় নিয়ে কি ফিকশন আছে চাইলেই লোকজন কিন্তু দেখিয়ে নেবে। মলয় রায়চৌধুরী, যিনি মারা গেছেন কয়েক বছর আগে, তাঁর লেখা বেশ কিছু উপন্যাস আমাদের আছে, যেগুলো ঠিক এই মুহূর্তের সমসময়ে বলবো না, কিন্তু যখন মারা গেছেন তার আগের সমসময় নিয়ে তো লেখা বটেই। থ্রিলার ধর্মী লেখা আমাদের অনেকগুলো লেখাই এবার থ্রিলার ধর্মী, কিন্তু ঠিক থ্রিলার নয়। এই যে আপনারা বলেছেন যে এটা হাসি পায়, কিন্তু ঠিক হাসির জিনিস নয়। থ্রিলারগুলো ঠিক থ্রিলার নয়, কিন্তু থ্রিল আছে আর কি। তো এইগুলো হচ্ছে মোটামুটিভাবে আমরা যা ছেপে টেপে থাকি, সময়কে ছাড়া আমরা কিছু ছাপি না। এনআরসি নিয়ে আমাদের একটা বই ছিল, সেটা আছে কিনা জানি না, দেখতে পারেন, খুঁজে দেখতে পারেন। এসআইআর নিয়ে একটা বই ছাপার খুব চেষ্টা চলছে, যদি বেরিয়ে আসে বইমেলাতে পেয়ে যাবেন। তো এই হচ্ছে মোটামুটি পরিচয়। এরপরেও অনেক কিছু বাদ গেল। তো যারা আসছেন তারা নির্দ্বিধায় যথেচ্ছ নেড়ে ঘেটে নিন। তো এইটা আলাদা করে বলতে হয় না, কারণ এবারে বলছি যে কারণ অনেক নতুন মানুষ আসছেন, কেউ ফেসবুক পড়ে আসছেন, কেউ এই ইউটিউব দেখে আসছেন, কেউ সাইট দেখে আসছেন, তারা ঠিক পরিচয়গুলো জানেন না, কি দেখতে হবে জানেন না। কথা বলার সুযোগ তো হচ্ছে না ভিড়ভাট্টার জন্য। যারা আসছেন তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। আমি ভেবেছিলাম যে কথাবার্তা হবে খুব ভালো করে, কিন্তু সকলের সঙ্গে ভালো করে কথাবার্তা হচ্ছে না, একটু হাত মিলিয়ে চলে যেতে হচ্ছে, এরকম কিছু একটা। তো সেইটা একটা খারাপ ব্যাপার। তো সেইটা যাতে সকলকে ফেস না করতে হয়, তাই আলাদা করে একটা অনুষ্ঠানই করলাম, এখানেই বলে রাখলাম। এবং যারা আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা কথা বলছেন তাদেরকেও ধন্যবাদ, আর যাদের সঙ্গে কথা বলতে পারছি না তাদের কাছে সত্যিই কিন্তু দুঃখিত। তো এই বইগুলো নেড়ে চেড়ে দেখবেন, যদি ইচ্ছে হয় কিনতে হবেই এমন কিছু নয়, যদি ইচ্ছে হয় কিনবেন। এবং বলে রাখি যে আমাদের বহু কিছুর সঙ্গে বইয়ের দাম যে হু করে বাড়ছে, এটা তো একটা সত্যি খারাপ ব্যাপার। মানুষ পড়তে চান, কিন্তু বইয়ের দাম যদি 700 টাকা হয় একটা, তাহলে তিনি কি খামোখা বই কিনবেন কেন? তো আদর্শগতভাবে আমরা বইয়ের দাম কম রাখার চেষ্টা করি। অন্যদের চেয়ে আমাদের বইয়ের দাম অনেক কম। তো এইটা একটা আদর্শগত অবস্থান। ফলে এইটা যেই জন্য আমরা দত্তক নানা জিনিস করি, অন্যদের কাছ থেকে সাহায্য নিই, বই ছাপার জন্য টাকা কিছু নিই, সেগুলো করে থাকি। তো সেগুলো স্টলে গিয়ে যদি জিজ্ঞাসা করেন জানতে পারবেন দত্তক বস্তুটা কি, লোকে পরিষ্কার করে বুঝিয়ে দেবে।
তো এই হচ্ছে বইমেলার চিত্র, আমরা কিভাবে আছি এবং এই যে বাঙালির বিপর্যয়ের মধ্যে বাংলার যে সব থেকে বড় উৎসব সেটা ঠিক কীভাবে চলছে তার একটা খণ্ডচিত্র। বাকিটা আপনারা আসুন দেখে নিন। আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। আশা করছি আসবেন, দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে বা হবে না, যদি প্রচণ্ড ভিড়ভাট্টা থাকে। কথা হলে ভালো হয়, আর নইলে পরের অনুষ্ঠান নিয়ে তো আসছি। তো সবাই ভালো থাকবেন, আজকে এইটুকুই, নমস্কার।